আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে লাস্ট যে টপিকটা পড়ছিলাম সেটা হচ্ছে বিনতি কোণ। হ্যাঁ, তো এখানকার দুইটা কেস পড়ছিলাম। আহ, যে মেরুতে থাকলে বিনতি কোণটা কত হবে, আর যদি বিষুব রেখায় থাকে তাহলে সেক্ষেত্রে আহ, কোণটা কত হবে, বা সেক্ষেত্রে ভার্টিক্যাল এবং হরিজন্টাল যেই আহ, উপাংশগুলো আছে সেগুলো কিরকম হবে সেটা আমরা দেখছি। তো আজকে আমরা এই কেস ওয়ান, কেস টু, এরপর কেস থ্রি দেখবো। হ্যাঁ, তো কেস থ্রি, আচ্ছা আমি আলোচনা করতেছি এখানে একটু একটু কমপ্লেক্সিটি আছে। তো একটু ভালো করে বুঝিও আর কি, জিনিসটা না বুঝতে পারলে বলবো আর কি, কারণ জিনিসটা রেকর্ড। হ্যাঁ করছি। কেস জিরো। আচ্ছা, তো এখানে যেটা হবে, আমাদের যে চুম্বক মধ্যতলটা থাকে, অর্থাৎ আমাদের কাছে যে শলাকা চুম্বকটা থাকে যেটার আসলে কি হয়, বিনতি হয়, সেই চুম্বক মধ্যতলটা যদি ভূচুম্বক যে মধ্যতলটা আছে সেখান থেকে বিচ্যুত হয়ে থাকে। ঠিক আছে, মানে দেখাচ্ছি আসলে। চুম্বক মধ্যতলটা, মধ্যতল, চুম্বক মধ্যতল হলো যদি ঠিক আছে, বা তুমি আসলে আমি যদি এটা লিখি চুম্বক মধ্যতল বা ভৌগোলিক, আচ্ছা আপাতত চুম্বক মধ্যতল দিয়ে বোঝো। মানে হলো কি, যে তোমার যেই চুম্বকটা তুমি ব্যবহার করবে, চুম্বক শলাকাটা হলো বা বারমিটারটা হলো, সেটার যে মধ্যতলটা আছে, ওইটা ভূচুম্বক যে মধ্যতলটা আছে আমাদের পৃথিবীতে সেখান থেকে একটু বিচ্যুত আছে। কেস ওয়ান এবং কেস টু তে আমরা আইডিয়ালি ধরে নিচ্ছিলাম যে তোমার হাতে যে চুম্বকটা আছে, অর্থাৎ তুমি যে চুম্বকটা ব্যবহার করে করতেছো পৃথিবীতে, সেটার মধ্যতল এবং ভূচুম্বকের মধ্যতলটা একই, মানে একটাই। ওটা আমরা আইডিয়ালি ধরছি। এরপরে আমরা দেখছি যে ওটা আসলে নর্থে এবং সাউথে কতটুকু ইনক্লাইন করে, মানে ডিপ করে বা হেলে যায়। তো এখন আমরা এই কেসে কি করতেছি, আমরা এই দুইটা তল, মানে তোমার যে ব্যবহৃত চুম্বক এবং ভূচুম্বকের যে মধ্যতলটা, এটা আমরা মনে করতেছি যে এটা একই তলে নাই, এরা এদের যে মধ্যতলটা ওটা একই না। তা যদি হয় তাহলে সেটা আসলে কত হবে, মানে আমাদের যেই এই যে ডিপ অ্যাঙ্গেলটা ওটা কত হবে, তখন ওটা বের করবো। ঠিক আছে, চিত্র আঁকি, চিত্র আঁকলে বুঝতে পারবো। চিত্রটা হলো কিভাবে আঁকা যায়। ধরো যে এইটা, এই যে এই তলটা দেখতেছো এটা হচ্ছে ভূচুম্বক তল। হুম, আর এই যে তলটা, এটা হচ্ছে কি তল, এটা হলো তোমার চুম্বক তল, মানে যেটা তুমি ব্যবহার করতেছো আসলে সেটা মধ্যতল আর কি। যখন তল বলতেছি মানে মধ্যতলটা। আচ্ছা, এটা একটু এখানে। হুম, তো আগে আমরা ধরে নিচ্ছিলাম যে চুম্বক তলটা আর এই ভূচুম্বক তলটা একই তল, একটাই, ওরা দুজনে একটা, মানে ওদের তলগুলো একসাথে আছে, মধ্যতলটা। তো সেক্ষেত্রে মেরুতে, উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে এবং বিষুবীয় অঞ্চলে কতটুকু ডিপ খাচ্ছিল ওটা আমরা দেখছিলাম। ঠিক আছে,
সো আমরা এবার আমাদের যে চুম্বকটা ওটা আসলে একদম ওই ভূচুম্বক তল বরাবর নিয়ে নিই। তার মানে চুম্বকটা কিভাবে আছে, চুম্বকটা আঁকাই তাহলে ওটা এইভাবে আছে। এই দেখো, বলো এইভাবে আঁকা। ঠিক আছে, আমি চুম্বকটা এইভাবে রাখছি। তার ফলে এইটার মধ্যতল আর ওটার মধ্যতল, ভূচুম্বকের মধ্যতলটা একটু অবশ্য আলাদা হবে। আচ্ছা, এই ক্ষেত্রে এবার চিত্র দিয়ে হ্যাঁ দেখাইতে পারি। আচ্ছা, বৃত্তাকার চিত্র দিয়ে বলছো, আমরা কিভাবে ধরি, মানে এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা যখন এর আগের দিনের একটা চিত্রটা একটু নিয়ে আসি তাহলে হয়তো বুঝতে পারো। হয়ে গেল। এইভাবে ছিল না জিনিসটা, এরকম ছিল তো। তো এই যে এইভাবে যখন ছিল, মানে আমি যে চিত্রটা আঁকছিলাম তখন আসলে এই যে চুম্বকটা আমরা ধরছিলাম, ধরুন এই যে এইটা আর এই যে তোমার বার ম্যাগনেটটা আমরা ধরে নিচ্ছিলাম যে এরা একই ইয়া মধ্যতলে আছে আর কি, মানে এদের মধ্যতলটা একই হবে, আমরা ধরে নিচ্ছিলাম এটা। বুঝতে পারছি কি, মানে হলো, আমি এটা কাটে দিই। ধরো একটু বড় করে নিলাম। ওকে, যে ধরো না তুমি যখন এই পজিশনে ছিলা, মানে এইখানে ধরছো এইভাবে, তো এইটার মধ্যতল এবং এই তোমার যে ভূচুম্বকটা ওটা একই, মানে ওদের ওদের মধ্যতলটা একই, ঠিক আছে। অর্থাৎ ধরো যেইভাবে আছে এরকম করে মধ্যতলটা কাট করলে একই কাট করবে আর কি, এটা আইডিয়ালি ধরে নিচ্ছিলাম আমরা। তারপর যখন এটা এখান থেকে একটু সরাই দিলা, মানে এই যে এই দ্বিতীয় কেসের এই কেসে এখানে নিয়ে আসলা, তখন তুমি মনে করতেছো কি, তখন তুমি মনে করতেছো যে তোমার এই যে ভূচুম্বকটা আসলে এইটার সাথে প্যারালালি হয়ে আছে, মানে এইটার জন্য ভূচুম্বকের ইয়াটা এটা এরকম, তারপর এটার জন্য তাহলে এটা হবে এরকম, মানে প্যারালালি থাকবে, আর এটার জন্য যেরকম ভাবে আছে আর কি। তো এইবার আমরা মনে করতেছি যে আমরা ওই প্যারালাল অবস্থায় নিয়ে নিই, আমরা একটু আহ ভূচুম্বক আর আমাদের যে ইয়াটা, মানে কি বলে ম্যাগনেটটা নিছি, এটা একটু বিচ্যুত হয়ে আছে ওদের মধ্যতলটা। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? মানে মেইন কথা হলো যে আমরা কেস ওয়ান আর কেস টু তে যেটা ধরে নিচ্ছিলাম যে বিচ্যুতিটা হচ্ছে 0 ডিগ্রি, মানে বিচ্যুতি বলতে যেটা বুঝো আর কি, যে আহ, ভৌগোলিক মধ্যতল এবং হচ্ছে আমাদের যে ভূচম্বকের মধ্যতল ওটা হচ্ছে 0 ডিগ্রি আছে, ধরে নিচ্ছে ওই ওই স্থানগুলোর জন্য বিচ্যুতিটা 0 ডিগ্রি। কিন্তু যে স্থানগুলোতে বিচ্যুতি আছে সেই স্থানগুলোর জন্য আমরা এবার আসলে কাজ করতেছি। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? বুঝো নেই ব্যাপারটা? না বুঝলে বলো, আমি আরেকভাবে বোঝানোর চেষ্টা করব। হুম, মানে মেইন কথা হলো যে এর আগের ক্ষেত্রে বিচ্যুতি আমরা 0 ডিগ্রি ধরছি, এইবার আমরা বিচ্যুতি একটা নিয়ে কাজ করব, ঠিক আছে। মানে তুমি চৌম্বক মধ্যতলটাকে, মানে যেটা তুমি ইউজ করতেছো ওটাকে তুমি ভৌগোলিক মধ্যতলের সাথে তুলনা করতে পারো। মানে আইডিয়ালি আমরা ধরছিলাম বিচ্যুতিটা 0 ডিগ্রিতে, হ্যাঁ কোনো বিচ্যুতি নেই, বাট এইবার আমরা বিচ্যুতি নিয়ে কাজ করবো। ওকে, তাহলে আমি তাহলে কাজ শুরু করলাম, এখানে বিশ্লেষণ করি। তো এখন ম্যাগনেটিক যে ইয়াটা মানে কি বলে চুম্বক
ফ্লাক্সটা সেটা কোন দিকে হবে তাহলে? আমি যদি চুম্বক ফ্লাক্সটা আঁকি তাহলে নিশ্চয়ই চুম্বক ফ্লাক্সটা এটা হবে, ধরো কি ভেতরে এই বরাবর। আচ্ছা, এটা আসলে চিত্রটা ভালো করে আঁকানো যায়নি, আমি এইভাবে দিই, চিত্রটা একটু ভুল হয়েছে, ভুল হয়নি আসলে। এই ধরো, হুম, বলো বলো। না না, কিছু বলিনি। আচ্ছা, রাইসা কি আসছে? আজকে পড়বে না কেন? হুম, ইংরেজি কি সিটি? আচ্ছা, হ্যাঁ, তো দেখো, এই ফিল্ডটা এইভাবে আছে, ম্যাগনেটিক ফিল্ডটা নিশ্চয়ই, আচ্ছা আমি এটা সাউথ ধরি, এটা নর্থ ধরি, হ্যাঁ, এইভাবে থাকবে। তো এখন এইটাকে তাহলে দুটো উপাংশে আমি ভাগ করব, এইটা যে তলে আছে সেই তলে আমি দুটো উপাংশে ভাগ করব, ঠিক আগের দিনের মতো। আমাদেরকে কি বের করতে হবে বলো দিই? বিন্নতি কোণটা বের করতে হবে। তো আমি যদি এই দুটো উপাংশে ভাগ করি তাহলে একটা উপাংশ এইদিকে ভার্টিক্যাল উপাংশ, আর আরেকটা উপাংশ এইদিকে হরিজন্টাল উপাংশ, ঠিক আছে? এখন এই ভার্টিক্যাল উপাংশটা, এটাকে আমি বিভি প্রাইম নাম দিলাম, হ্যাঁ, আর এটাকে বিএইচ প্রাইম নাম দিলাম। কেন? কারণ আমরা যেই বিনতি কোণটা পড়ছিলাম সেটা আমরা পড়ছি ভূচুম্বক তলের ক্ষেত্রে, মানে ভূচুম্বক তলে কতটুকু ইয়াটা মানে ডিপ হয় ওটা ভূচুম্বক তলের জন্য, ঠিক আছে? কিন্তু এখানে যে তলে ডিপ হয়েছে ওটা হচ্ছে চুম্বক তলে ডিপটা। তো আমাদেরকে মেইন বের করতে হবে ওই ভূচুম্বক তলে ডিপটা কত ছিল সেটা বের করতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা বের করবো। তাহলে এখানে যে ইয়াটা দেখতেছো, এই এই যে মানে ডিপ বলতে কি, যে নিচে কতটুকু নামছে, সো এটাকে আমরা প্রাইম নাম দেবো, ঠিক আছে? প্রাইম, ওকে। আচ্ছা, এখন তাহলে আমি কয়েকটা জিনিস লিখি, যে পরিবর্তিত এটা বলা যায় বি কস ডেল। আর হচ্ছে পরিবর্তিত উলম্ব উপাংশ কি হবে? পরিবর্তিত কেন বলতেছি, কারণ আমরা আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ যখন ডেল এর জন্য পড়ছিলাম, মানে বিনতির জন্য পড়ছিলাম, তখন আমরা চুম্বক মধ্যতলেই এটা পড়ছিলাম। কিন্তু এখন এই জিনিসটা চুম্বক মধ্যতলে হচ্ছে না, এখন এটা হচ্ছে চুম্বক তলে, মানে ভূচুম্বকের মধ্যতলে হচ্ছে না, এটা হচ্ছে চুম্বক তলে হচ্ছে, ঠিক আছে? কারণ আমরা পড়ছিলাম এই তলটার ক্ষেত্রে, ভিতরের তলটার জন্য, মানে আমরা যা পড়ছিলাম। কিন্তু আজকে তো একটু ডিফারেন্ট হয়েছে, তো এই জন্য আমরা পরিবর্তিত বলতেছি। আর এটা বিভি প্রাইমটা কি হবে? এটা হবে বি সাইন ডেল প্রাইম। এটা তো বুঝছো, এটা তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি যে এই যে বিচ্যুতি, হ্যাঁ কোনটা? হ্যাঁ, বি তো বি বি ওটা তো বি যেদিকে কাজ করতেছে সেদিকে, ওটা তো আর পরিবর্তিত নেই। বি হচ্ছে তোমার চুম্বক তল বরাবর আছে, সো সেটা সেখানে আছে। আমরা জাস্ট অনুভূমিক এবং উলম্ব উপাংশগুলোকে একটু আলাদা করে চিন্তা করতেছি, হ্যাঁ। তো এখন এই যে ইয়াটা বিচ্যুতিটা, সেটা ধরে নাও আমি এতটুকু ধরলাম, সেটাও ধরে নিলাম আলফা, যে এতটুকু বিচ্যুতি হয়েছে ভূচুম্বক তল এবং চুম্বক তলে তলের মধ্যে বিচ্যুতি হয়েছে এই আলফা পরিমাণ, ঠিক আছে? ওকে, তাহলে তুমি আমাকে বলো বিএইচ প্রাইম, আরেকটা জিনিস ধরে নিই,
কোনটা ইউজ করবো? আচ্ছা, এটা ধরি। এই দিক বরাবর যে একটা উপাংশ যদি নিই, এটাকে আমি বিএইচ নাম দিলাম, ঠিক আছে, বিএইচ। আর মানে এইটা হচ্ছে যেটা আমরা পড়ছিলাম গত দিনে, যে বিএস যেটা অনুভূমিক উপাংশ যেটা থাকে নর্মালি ভূচুম্বক তল বরাবর যে অনুভূমিক উপাংশ সেটা হচ্ছে বিএচ, আর বিএচ প্রাইম হচ্ছে চুম্বক তল বরাবর যেটা আসছে। তো তুমি আমাকে একটু বলো, এই বিএচ প্রাইম ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি না, বিএচ কজ আলফা, দেখা যায় না যে বিএচ প্রাইমটা বিএইচ এর এই বরাবর যে উপাংশটা এটাই তো বিএচ প্রাইম। তো বিএচ ইকুয়াল টু বিএচ প্রাইম ইকুয়াল টু বিএচ কজ আলফা বলতে পারি। দেখো এইটুকু বোঝা যায় কি? হুম। আবার বিএচ প্রাইম লিখলাম, বা বিএচ ইকুয়াল টু, আমি কি একটু ভুল বললাম? ঠিক আছে, একটু বোধহয় ভুল হলো, দাঁড়াও। বিএচ প্রাইম বিএচ কজ আলফা, সো বিএচ কজ আলফা, একটু 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 দাঁড়াও, দেখি দেখি, বি কজ আলফা, হুম, দাঁড়াও। আমরা বের করব হলো, আমাদের বের করতে হবে 10, এটা তাহলে হচ্ছে এটা বিএচ প্রাইম অনুভূমিক অংশটা আমরা যদি নিই বি সাইন আলফা, একটু হচ্ছে, দাঁড়াও, একটু এখানে ভুল হয়েছে। হুম, বিএচ প্রাইম, আচ্ছা এটা যদি ধরি, এটা বিএচ প্রাইম বিএচ cos আলফা, আর বিভি প্রাইম বিভি বি সাইন ডেল প্রাইম যদি ধরি, সাইন ডেল যদি ধরি, সাইন ডেল আলফা ধরলাম, বিএচ হচ্ছে, হুম, এইভাবে কাজ করি। ওকে, আচ্ছা দেখো, যে ধরো আমাদের এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে বিএইচ, এটা হচ্ছে বিভি, ওকে, এটা বি, এটা যদি বি হয় এটা হলো বিএইচ, আর এটা হচ্ছে বিভি, আর এটা হচ্ছে বিনতি কোণটা, যে অ্যাকচুয়াল যে বিনতি কোণটা সেটা ধরি। তো ওকে, অ্যাকচুয়াল বিনতি কোণ যদি এটা হয় তাহলে বিএইচ হবে বি কস ডেল, আর বিভি হবে বি সাইন ডেল, ঠিক আছে। ডেলটা হচ্ছে ধরুন অ্যাকচুয়াল আমাদের যে বিনতিটা সেটা, অ্যাকচুয়াল বিনতি, মানে হচ্ছে এই বরাবর যে বিনতিটা যদি আমি চিন্তা করি। তো এখন আমি এবার দেখি, আরেকবার নতুন করে দেখি, পরিবর্তিত অনুভূমিক উপাংশ মানে এই চৌম্বক মধ্যতল বরাবর, সেটা আমি বিএইচ প্রাইম ধরছি, এই বিএইচ প্রাইমটাকে আমি প্রথমে বিএইচ এর সাপেক্ষে লিখবো। হ্যাঁ, তাহলে সেটা আমরা লিখতে পারি বিএইচ কজ আলফা, আর পরিবর্তিত উলম্ব উপাংশ যেটা আছে সেটাকে আমরা বিভি প্রাইম ইকুয়াল টু বিভি বলতে পারি। কারণ হলো দুইটা তলের ক্ষেত্রে নিচের দিকে যে উপাংশটা ওটা একই আসবে, কারণ নিচের দিকে তো কোনো বিচ্যুত বিচ্যুতি হয়নি। সো দুইটা তল বরাবর নিচের দিকের উপাংশটা সেম থাকবে, কারণ উলম্ব উপাংশটা। সো আমরা বিভি প্রাইম
ইকুয়াল টু বিভি বলতে পারি। সো এটাকে আমরা লিখতে পারি বি সাইন ডেল। এই ডেলটা হলো অ্যাকচুয়াল যে বিচ্যুতিটা সেটা, মানে ওই যে ভূচুম্বক তলের যে বিচ্যুতি সেটা। ঠিক আছে। সো আবার যত এটা করলাম, তাহলে আবার এখান থেকে আমি লিখলাম বিএইচ প্রাইম। তো এখান থেকে আমি লিখলাম বিএইচ কজ আলফা, বিএইচ প্রাইম, বিএইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি কজ ডেল কজ আলফা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো তো, এখানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। দেখো বোঝা যাচ্ছে কি? আহ বুঝতে পারছো কি, নাকি প্রবলেম আছে? একবার বুঝিয়ে দেবো, ওকে। দেখো মানে আহ, আমাদেরকে বের করতে হবে ডেল প্রাইম। ডেল প্রাইম মানে হচ্ছে যেটা পরিবর্তিত বিচ্যুতি হয়েছে সেটা। সো আমরা কি করি, আমরা জানি যে অ্যাকচুয়াল যেই মানে মানে যেটা বিনতিটা আমরা জানি সেটা হলো কি, যে চুম্বক মধ্যতল বরাবর, মানে ওই যে কি বলে এটা কালার, কালারটার নাম বেগুনি, যে তলটা আছে সেই তল বরাবর ধরলাম যে বিনতিটা ডেল, যেটা আমরা পড়ছিলাম এর আগের দিন। সো সেটার অনুভূমিক উপাংশ বিএইচ, আর সেটা উলম্ব উপাংশ বিভি। ওকে। তো সেক্ষেত্রে বিএইচ কত, বি কস ডেল, আর বিভি কত, বি সাইন ডেল। ঠিক আছে। এরপরে আমরা কি করছি, আহ, আমরা বিএইচ প্রাইম আর বিভি প্রাইম বের করবো। ওকে। সো পরিবর্তিত যে অনুভূমিক উপাংশটা সেটা বিএইচ প্রাইমটা হবে, আমরা যে আগের যে অনুভূমিক উপাংশটা আছে সেটা সাপেক্ষে যদি বলি, সেটা হচ্ছে বিএইচ কজ আলফা, অর্থাৎ বিএইচ এর এই বরাবর যে উপাংশটা বিএইচ কজ আলফা। আর পরিবর্তিত যে উলম্ব উপাংশটা আছে বিভি প্রাইম, সেটা আগেরটারই সমান হবে, বিভি এর সমান হবে, সেটা হবে বি সাইন ডেল। সো বিএইচ এখান থেকে ওই যে বিএইচ কজ আলফা লিখছি এবং বিএইচ এর ভ্যালু বসাই দিছি বি কজ ডেল কজ আলফা, এই আর কি। তো এখন আগাই আর কি। এটা একটি আমাদেরকে আসলে উম, এটা এক দাও, এটা দুই দাও, এক ভাগ যদি করো, তাহলে যেটা পাবা সেটা হলো বি সাইন ডেল ভাগ বি কস ডেল কস আলফা। এদিকে পাবা বি ভি প্রাইম ভাগ বিএইচ প্রাইম। তো ডিবি কাটে, আর এখানে কি আসে, টেন ডেল বাই কস আলফা, আর এখানে যেটা লেখা যায় টেন ডেল প্রাইম লেখা যায়, টেন ডেল প্রাইম। সো এখান থেকে আমরা লিখতে পারি টেন ডেল প্রাইম ইকুয়াল টু টেন ডেল সেক আলফা। তো এইটা আর কি আমাদের সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। এখানে ডেল প্রাইমটা যেটা দেখতেছো সেটা হচ্ছে পরিবর্তিত বিনতি কোণ। ডেল ডেল যেটা সেটা হচ্ছে মানে হচ্ছে মানে আমাদের নর্মাল যে বিনতি কোণটা সেটা, আর আলফাটা হচ্ছে কতটুকু বিচ্যুত আছে, এই আর কি। ঠিক আছে। এটা এই সূত্রটা মনে রাখবা, মানে তোমার হচ্ছে প্রতিপাদন না লাগলেও এই সূত্রটা মনে রাখতে হবে, যে এই যে ডেল প্রাইম পরিবর্তিত যে বিনতি কোণটা হবে সেটা হবে টেন অফ আগের অ্যাকচুয়াল যে বিনতি কোণ ইন্টু সেক কতটুকু বিচ্যুত হয়েছে, সেক আলফা, এটা। ঠিক আছে। এটা যদি আসে কোথাও, এটা আসতে পারে আর কি। এটা okay. এটা সব বইয়ে এটা আলোচনা নাই, কিছু কিছু বইয়ে আমি দেখছি এটা আলোচনা আছে। যেমন ইসাকে এই এই এটা নিয়ে কোনো আলোচনা দেখলাম না, অন্য একটা বইয়ে দেখলাম এটা নিয়ে আলোচনা আছে। তো এটা আর কি।
ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে তাহলে একটা অঙ্ক করি, হয়তো আরো বুঝতে পারবো। ধরো বলছে যে কোনো স্থানে বিচ্যুতি, কোনো স্থানে বিচ্যুতি বলে দিছে 30° ইস্ট এবং বিনতি 45°, ঠিক আছে? এবং বলছে, কি বলছে, আমি কি বলি, ভূচুম্বকের আনুভূমিক প্রাবল্য, ভূচুম্বকের আনুভূমিক ভূচুম্বক ক্ষেত্রে লেখা আছে, ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশ সেটা দেওয়া আছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক প্রাবল্য। এটা দেওয়া আছে, মানে কোন স্থানে বিচ্যুতি 30° ইস্ট, বিনতি 45° নর্থ অ্যাকচুয়ালি দেওয়া আছে। ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক প্রাবল্য হচ্ছে 3 × 10⁵ টেসলা। তাহলে কি বের করতে বলছে? হ্যাঁ, ভৌগোলিক মধ্যতলে BH and BV কত, ঠিক আছে? মানে শর্টকাটে লিখলাম, ওখানে লেখা আছে হরিজন্টাল মানে আনুভূমিক এবং অনুভূমিক উপাংশটা কত এটা বলা আছে। প্রশ্নটা পড়ে একবার, একটা স্থান আছে সেখানে বিচ্যুতি আছে, তার মানে ওখানে চুম্বক মধ্যতল আর ইয়াটা এক না। বিনতি দেওয়া আছে 45° নর্থ, এটা হচ্ছে ওই ডেলের ভ্যালু দেওয়া আছে। ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক প্রাবল্য 3 × 10⁻⁵ টেসলা। ভূচুম্বক ক্ষেত্রের ভৌগোলিক মধ্যতলে বিএইচ এবং বিভি কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমি যদি এই চিত্রের সাথে ওইটা মিলাই, কি কি দেওয়া আছে এখানে, চিত্রটা একটু আনি দাঁড়াও। এইটাকে তুমি চুম্বক তল বলো বা ভৌগোলিক তল বলো, ভৌগোলিক তল বলে ট্রিট করবে, ভৌগোলিক তল। হ্যাঁ, সো এখানে তোমার যেটা দেওয়া আছে, বলছে না বিচ্যুতি 30° ইস্ট, তাহলে বিচ্যুতি মানে এই যে আলফার ভ্যালু দেওয়া আছে, আর বিনতি 45° নর্থ মানে হচ্ছে অ্যাকচুয়াল যে ডেলের ভ্যালুটা সেটা দেওয়া আছে। ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক প্রাবল্য, তাহলে বিএস টা দেওয়া আছে, এই যে বিএস টা দেওয়া আছে, যে আনুভূমিক প্রাবল্যটা হচ্ছে এটা দেওয়া আছে। তোমাকে যেটা বের করতে বলছে বিএইচ প্রাইম আর বিভি প্রাইম, ঠিক আছে? সো এখন প্রশ্ন কি বুঝতে পারছি? বিএইচ প্রাইম আর বিভি প্রাইম বের করতে হবে। সো আমরা বিএইচ জানি, আলফা জানি, তো বিএইচ প্রাইমটা বের করতে পারবো, মানে চিত্রটা যদি মাথায় থাকে। আর কি বিভি প্রাইমটা বের করতে হবে, যেহেতু আমাদেরকে বিনতিটা দেওয়া আছে, তাহলে ওখান থেকে বিভি প্রাইমটাও বের করতে পারবো, কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে বের করি। সো বিএস টা হলো 3 × 10⁻⁵ টেসলা। সো আমাদেরকে বিএইচ প্রাইম বের করতে হবে, তাহলে বিএইচ প্রাইমটা হবে বিএইচ ইন্টু কস ডেল। সো এই কস ডেল মানে এটা বিনতি কোণটা, তো বিএস টা হচ্ছে 3 × 10⁻⁵ কস, আর এই ডেলটা কত, এই ডেলটা হলো এই যে 45°। আচ্ছা, এখানে লেখা আছে নর্থ, 45° নর্থ বলতে কি বোঝাচ্ছে বলো দি? যে ওটার যে শলাকা চুম্বকটা আছে ওটা কিন্তু দুই দিকে হেলতে পারে, সাউথের দিকেও হেলতে পারে, নর্থের দিকেও হেলতে পারে। তো যদি নর্থের দিকে হেলে আর কি,
তো ওইটার জন্য ওটা নর্থ বলছে আর কি, এটুকুই। সাউথ বললে ওটা তার মানে সাউথটা হেলে আসে, এটাই এটাই বোঝাচ্ছে। তো বিএইচ প্রাইম আমরা বের করলাম, আমাদের এখন বিভি প্রাইম বের করতে হবে। এটা বাকিটা তো পারবা। আহ ও একটু ভুল হলো তো, 45 ডিগ্রি কেন? এখানে তো আলফাটা না, আমার একটু সূত্রটা তো ভুল লিখছি আমি। আলফা হবে, তাই না? তাহলে এটা হবে 30 ডিগ্রি। এই যে এইটার উপাংশটা জাস্ট বের করছি। আর কি করতে হবে? বিভি প্রাইম, মানে বিভি প্রাইমটা কিভাবে বের করা যায়? বিনতি কোণ দেওয়া আছে, বিভি প্রাইমটা বের করতে হবে। কি করা যেতে পারে? দেখো, বিভি প্রাইম আর বিভি তো সেম হবে, এটা তো আমরা বলছিলাম। তো আমাদের বিভিটা বের করলে হলো, অর্থাৎ ভার্টিক্যাল উপাংশটা। তো বিএসটা তো আমাদের দেওয়া আছে, আর ডেল তো আমাদের দেওয়া আছে। তো আমরা বিভিটা বের করতে পারবো না, কারণ আমরা কি জানি, 10 ডেল ইকুয়াল টু বিভি ভাগ বিএইচ। সো ডেলের ভ্যালু তো আমরা ইজিলি, ডেলের ভ্যালু তো দেওয়া আছে, আমাদেরকে ভি বের করতে হবে। তো বিভিটা হবে বিএইচ ইন্টু 10 ডেল। তো বিভি যেটা সেটা কিন্তু বিভি প্রাইম। সো হয়ে গেল, ডেলের ভ্যালু এখানে হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পারছি, এটুকুই। মানে তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বুঝতেছো? এখানে হলো, আমি যদি আরেকটা চিত্র আঁকাই তাহলে হয়তো আরেকটু জিনিসটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে, আমি যদি এই তলটা আরেকবার আঁকি, কারণ এই যে এইখানে এই তলটা আঁকলাম, আরে এটা হচ্ছে ভূচুম্বক তলটা, ঠিক আছে? তো এই ভূচুম্বক তল বরাবর এই যে, আমি যদি বিটা নিই, এইটা হচ্ছে বিটা, হ্যাঁ? তাহলে এরকম ভাবে ধরো, তাহলে এইটা হচ্ছে তোমার ডেল, এটা হচ্ছে বিএইচ, আর এটা হচ্ছে বিএইচ, সরি বিভি, বুঝছি? আর এই তলের জন্য, মানে চুম্বক শলাকাটা যে তলটাতে আছে, সেই তলের জন্য যদি তুমি অনুভূমিক এবং উলম্বটা নাও, তাহলে সেটা হচ্ছে বিএইচ প্রাইম আর বিভি প্রাইম। সো দুই ক্ষেত্রে নিচের দিকে যে উপাংশটা সেটা সেম পাওয়া যাচ্ছে, বিভি আর বিভি প্রাইম সেমই আসবে, যেটা পরিবর্তন হবে বিএইচটা আর কি, মানে অনুভূমিক উপাংশটা। ঠিক আছে, ওকে। তারপর আমরা কেস ফোরে চলে যাই। কেস ফোর, এটা হলো যে ভূচুম্বক মধ্যতলে পরস্পর লম্ব বরাবর দুটি তলের বিনতি কোণ। ঠিক আছে, আমি লিখি। আহ, হুম, এটা আচ্ছা, এটা কি? হ্যাঁ, অন্য বলো।
ও আচ্ছা, আমি তাহলে দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এখন তো সমস্যা নাই না? অন্য কথা শোনা যাচ্ছে কি রে? হ্যালো? সো ম্যাথে বিভি পর্যন্ত কোথায় রে? বি মানে বিএইচ প্রাইমটা তো বের করার বুঝছো, তাই না? বিভি প্রাইমটা এখানে যেটা বোঝাচ্ছিলাম যে বিভি প্রাইমটা বিভি এর সমান হবে। আমাদেরকে তো বিনতি কোণটা দেওয়া আছে ডেল। সো আমরা 10 ডেল সমান বিভি বাই বিএইচ জানি, বিএইচ এর ভ্যালু দেওয়া আছে। সো ওখান থেকে বিভি এর ভ্যালু বের করলে ওটা বিভি প্রাইমের ভ্যালু বের হয়ে যাবে। কারণ ভৌগোলিক মধ্যতলে যেই উপাংশটা চাইছে ওইটা আসলে চুম্বক ক্ষেত্রের জন্য উলম্ব উপাংশ সেম পাওয়া যাবে। তো এখানে পরবর্তীতে আসলে একটা চিত্র দিয়ে বুঝাইলাম যে জিনিসটা হচ্ছে কি, যে ধরে নাও আমরা যদি এই ভূচুম্বকের তলটাকে একটু আলাদা করে আঁকি, তাহলে এই বরাবর যে ডেলটা আসলে ওটা এরকম ভাবে থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে ডেল, এটা হচ্ছে বিএইচ, এটা হচ্ছে বিভি। বুঝতে পারছি? আর আমরা যেটা পরিবর্তিতটা বের করছি ওটা হচ্ছে ভৌগোলিক তলে বা চুম্বক তলে আর কি। এটাই বুঝাইতে চাইছিলাম আর কি। এইটুকুই। তো দুই ক্ষেত্রে তুমি যদি দেখো, দুই ক্ষেত্রে ওর যে উলম্ব উপাংশটা সেম পাওয়া যাবে, বিভি প্রাইম এবং বিভি সেম পাওয়া যাবে। বিএইচ এবং বিএইচ প্রাইমটা একটু আলাদা হবে দুটা তলে। এরপর দেখি যে ভূচুম্বক মধ্যতলে পরস্পর লম্ব বরাবর দুইটি তলের বিনতি কোণ কিভাবে আমরা বের করবো। ঠিক আছে, মানে তোমার হচ্ছে ভূচুম্বক মধ্যতলটার সাথে পরস্পর লম্ব ভাবে দুইটা তল থাকবে, তাদের বিনতি কোণ বের করতে হবে। কিরকম? ধরে নাও এটা হচ্ছে আমাদের ভূচুম্বক মধ্যতলটা, ভূচুম্বক মধ্যতলটা হচ্ছে এটা। তো এর সাথে 90 ডিগ্রিতে থাকবে দুইটা তল, পরস্পর 90 ডিগ্রিতে থাকবে দুইটা তল এর সাথে কেন্দ্র করে। এরকম এই যে তো মানে এই যে দুইটা তল আঁকলাম না, এটা হলুদ আর একটা এই যে পিঙ্ক কালারের, এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90 ডিগ্রি। সো আমাদেরকে যেটা বের করতে হবে, আমাদের যে যেটা বিনতি কোণ আমরা বের করি, বিনতি কোণ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে ভূচুম্বক মধ্যতলে যে বিনতিটা হবে সেটা। তো আমাদেরকে বের করতে হবে এই দুইটা তলের জন্য সেই বিনতি কোণটা কতটুকু, কতটা কতটা হবে আর কি। ঠিক আছে, অর্থাৎ এই যে গোলাপি এবং হচ্ছে হচ্ছে হলুদ যে ইয়াটাতে মানে তলটা আছে সেটার ক্ষেত্রে বিনতি কোণগুলো কত হবে। ওকে, সো আমরা ধরি যে এই তলটার ক্ষেত্রে বিচ্যুতি, মানে বিচ্যুতি মানে কি, যে চুম্বক মধ্যতল থেকে কতটুকু কোণে কোণ করে আছে, তাহলে এটার ক্ষেত্রে যদি আলফা ধরি, তাহলে এটার ক্ষেত্রে কি বলা যায়, 90 ডিগ্রি মাইনাস আলফা বলা যায় না? কারণ এটা তো আমরা হচ্ছে ইয়া থেকে ওই যে বলে দিছি যে এই দুটো পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে এটা পরিচয় কি, এটা হচ্ছে পরিচয় হচ্ছে ভূচুম্বক মধ্যতল। ঠিক আছে, অর্ণব শোনা যাচ্ছে তো নাকি? ঠিক আছে, এটাকে আমি ধরো তল এক, তল দুই, তল এক লম্ব তল দুই। আচ্ছা, সো এখন কি করা যায়, আমি ডিরেক্ট সূত্র যদি অ্যাপ্লাই করি, দেখো তাহলে কি বুঝতে পারবা, নাহলে কিন্তু আমাকে একটা একটা করে ইয়া করতে হবে, মানে একটা একটা করলে করা যায়। মানে আমি যদি ডিরেক্ট সূত্র ইউজ করি, আমাদেরকে মূলত এই যে
গামা ওয়ান, ডেল ওয়ান, ডেল টু এবং ডেল এর সাথে সম্পর্ক নিতে হবে। তো আমি ধরে নিই, এটা ধরি তল একে বিনতি ডেল ওয়ান, হ্যাঁ, আর তল দুয়ে বিনতি ডেল টু, ডেল দুই আর কি, ডেল ওয়ান ডেল টু ধরো, টু। আর হচ্ছে আমাদের যে চুম্বক তলে বিনতি, ভূচুম্বক তলে বিনতি, সেটা যদি ডেল ধরো, এটা ধরি, তো আমাকে একটু বলবা যে আমি এটা লিখতে পারি যে 10 ডেল ওয়ান হচ্ছে 10 ডেল সিক আলফা। এর আগে এর আগেরটার কথা চিন্তা করো, কেস থ্রিতে তো আমরা কি পড়ছি, যে যদি বিচ্যুতিটা হয় আলফা, তাহলে সেক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে ডেল ওয়ান ডেল আর আলফার মধ্যে সম্পর্কটা হচ্ছে 10 ডেল ওয়ান 10 ডেল সেক আলফা। ঠিক আছে, মানে এটা হচ্ছে তল একের জন্য, তল একে। তল দুইয়ের ক্ষেত্রে আমি যদি বলি 10 ডেল টু, তাহলে এটা কি হবে 10 ডেল, এটা হবে সেক। শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে? এখন এখন তাহলে কিভাবে শুনতেছো? কি রে, এরকম করলে তো অসুবিধা। তো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, মানে আমি যদি এর কেস থ্রি এর কথা চিন্তা করে আমি এটা যদি বলি, বলা যাবে না? দেখো তো, তাহলে আমরা লিখতে পারি টু 10 ডেল টু হচ্ছে 10 ডেল কোসেক আলফা। ঠিক আছে, সো অর্ণব শোনা যাচ্ছে তো নাকি? অর্ণব, হ্যালো, শুনতে পাচ্ছ তো নাকি? কি রে, কি রে? আচ্ছা, তোমাকে একটু বলিও, আমি তোমার কথা তো শুনতে পাচ্ছি, শুনতে না পারলে বলবো আমাকে। সো যতটুকু লিখছি, যতটুকু লিখছি এতটুকু কি বুঝছো? আচ্ছা, বিনতি ওই যে যেটা হচ্ছে ডিপ করতেছে, যতটুকু ডিপ করবে আর কি, বুঝো নাই? চিত্রে হলো, কিভাবে বোঝাবো, ধরেন আমরা এটা চিন্তা করতেছি যে তোমার যদি ম্যাগনেটিক, তোমার যদি হলো, চিত্র দিয়ে বোঝাবো তাই তো, চিত্র দিয়ে কিভাবে বোঝানো যেতে পারে, দাঁড়াও, এই অন্য একটা পেজে আমি বোঝাই দিচ্ছি, এখানে তো লিখছি আমি, এইটা না, এটা হচ্ছে তোমার চিত্র। তো ধরে নাও তোমার ম্যাগনেটিক ফিল্ডটা এমন ভাবে আছে যে, আমি একটু দেখাই, কিভাবে দেখাই, এইটা হচ্ছে ওই তলটা আঁকলাম, আরেকটা তল হচ্ছে এটা।
ঠিক আছে, মনে করো যে এগুলা আলাদাভাবে আমরা আঁকতেছি। তো আমাদের যদি ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে থাকে, আর এটার জন্য এটা এইভাবে, আর এই যে সাদা দাগটাতে আছে এটাতে হচ্ছে এটা এইভাবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা ডেল টু নাম দিছি, হ্যাঁ, এইটাকে আমরা ডেল ওয়ান নাম দিছি, আর এইটাকে আমরা ডেল নাম দিছি, ডেল। চুম্বক ভূচুম্বক তলে যে ইনক্লিনেশনটা, মানে এটা হচ্ছে বি, সেটা ডেল। ওই তল একে যে ইনক্লিনেশনটা সেটা হচ্ছে ডেল ওয়ান, আর হচ্ছে তোমার এই যে তল দুয়ে যে ইনক্লিনেশনটা সেটা হচ্ছে ডেল টু। এটাই 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 হচ্ছে আমরা করতেছি। তো আমরা ডেল ওয়ান ডেল টু আর ডেল এর মধ্যে সম্পর্ক স্থাপন করবো, এইটুকুই। তো আগের অনুযায়ী আমরা যদি তল একের ক্ষেত্রে চিন্তা করি, তো তল একের যে ডেল ওয়ান সেটার সাথে ডেল এর সম্পর্কটা এরকম, যা কেস থ্রিতে আমরা বের করলাম। আর তল দুয়ের ক্ষেত্রে জিনিসটা হবে এরকম, কারণ বিচ্যুতিটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা যদি করি তাহলে টেন ডেল টু হচ্ছে টেন ডেল ইন্টু কোসেক আলফা। তো এখন আসলে আমরা যেটা করব, এই ডেল ওয়ান ডেল ডেল টু এর মধ্যে সম্পর্ক স্থাপন করবো। আলফাটাকে সরাইতে হবে এখান থেকে, এই দুইটা ইকুয়েশন থেকে, এটুকুই কাজ আমাদের। তো আলফাটাকে সরাই, কিভাবে সরানো যেতে পারে? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে লিখি, তাহলে বুঝতে পারবা। আমরা এটা লিখতে পারি যে কট ডেল ওয়ান, এটা লেখা যায়, উল্টাই দিছি, হ্যাঁ, পুরো জিনিসটাকে উল্টাই দিছি, তাহলে এটা লেখা হচ্ছে কট ডেল সাইন ওয়ান বাই কস, যদি থাকে এটা হবে সাইন আলফা হবে বোধহয়, হুম, সরি, কস আলফা। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে, ইকুয়েশন এক থেকে ধরো, এটা ইকুয়েশন এক। ইকুয়েশন একটাকে যদি উল্টায় দাও তাহলে সবগুলো উল্টে যাবে, সেকটা কস হয়ে যাবে, টেনটা কট হয়ে যাবে। আর ইকুয়েশন দুই থেকে কট ডেল টু কট ডেল সাইন আলফা, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এখন আমরা যদি ইকুয়েশন এক, এটা এটা ইকুয়েশন তিন নাম দিই, এটা ইকুয়েশন চার দিই, তিন আর চার স্কোয়ার করে যদি যোগ করে দিই, এখানে করলাম স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে বাম পাশে কি আসবে? কট স্কোয়ার ডেল ওয়ান কট স্কোয়ার ডেল টু, আর এই পাশে কি আসবে? এই কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা আসবে। তো কট স্কোয়ার ডেলটাকে যদি কমন নিয়ে নিই তাহলে উপাশে ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এইটা যে আলটিমেট আসলো, এটাই হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, এই লাইনটা। অর্থাৎ কট স্কোয়ার ডেল কট স্কোয়ার ডেল ওয়ান কট স্কোয়ার ডেল টু, এটা সূত্র হিসেবে মনে রাখতে হবে। এখানে ডেল ওয়ান আর ডেল টু হলো ভূচম্বক তলের সাথে পরস্পর লম্ব দুইটা তলের বিনতি কোণ, আর ডেল তো হচ্ছে ভূচম্বক তলের বিনতি, ঠিক আছে। না, তল তো তলই, মানে আবার আকৃতির কি আছে? ওটা না, ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই, তল তো তল, ওটাকে তো এইভাবে জাস্ট রিপ্রেজেন্ট। কেন সেম হবে? না, হ্যাঁ, কিভাবে বুঝাবো? ধরো নাও, থ্রি ডি চিত্র আঁকলে ভালো হইতো। ডেল ওয়ান ডেল টু হলো
পরস্পর লিখে নিই আগে। প্রচুম্বক তলে পরস্পর লম্ব দুটি তলের জন্য বিনতি। ওকে, আচ্ছা কি বলছো একই হওয়ার কথা? একই কেমনে হবে? একই তো হবে না। একই হলো বিভাজন যেতে পারে। আচ্ছা এই যে চিত্র হয়ে গেল, এখান থেকে কি বোঝানো যাবে? আচ্ছা দেখো তো, এই চিত্র অনুযায়ী তুমি যদি চিন্তা করো যে এই কোণটা আর এইটা কোণ কি সেম হলো? কালো কালি দিয়ে দেখাবো না কোনটা কালি দিয়ে দেখানো যেতে পারে? হ্যাঁ, এই কোণটা, এইটা আর এটা কিন্তু সেম না। এই কোণটা, এইটা হচ্ছে আমাদের ডেল, আর এই কোণটা হচ্ছে ডেল প্রাইম, বুঝছো? এই কোণটা হচ্ছে ডেল আর এই কোণটা হচ্ছে ডেল প্রাইম। সো আমরা ওই ডেল আর ডেল প্রাইমের মধ্যে সম্পর্ক বের করতেছি। বুঝাতে পারছি? দুইটা পাতা, হ্যাঁ দুটো পৃষ্ঠা ধরলা, হ্যাঁ ধরো, তাহলে সমান কিভাবে হয়? তোমার হচ্ছে এইটা মানে এইভাবে যদি ধরি, সেখান থেকে তো বোঝা যাচ্ছে, ধরো না আমাদের যে ভূচুম্বকটা যদি এইভাবে রাখি, যে ভূচুম্বকের তলটা এক্স্যাক্টলি ওখানে নাই, যে একটু এইভাবে যদি থাকে, তাহলে হলো আমাদের বিটা এদিকে থাকবে আর ভূচুম্বক তলটা এদিকে আছে। তো আমাদের যে ইনক্লিনেশনটা যদি ধরি, আচ্ছা ধরো এইভাবে আছে, না সেম তো কেমনে আসবে? একটু আলাদা আসবে না? সেম আসবে না তো, কোনটা একই তো আসার কথা না, আলাদা আসবে। আসলে আমি চিত্র দিয়ে আগে বুঝাইতে পারতেছি না। ওকে, তাহলে আগাই আর কি নাকি? এটা দিয়ে একটা ম্যাথ করি। ম্যাথটা হচ্ছে এরকম যদি দেওয়া থাকে আর কি, ধরো কোশ্চেনে যে একটি স্থানের অ্যাকচুয়াল বিনতি বলছে 45 ডিগ্রি, যদি পরস্পর পরস্পর লম্বমুখী লম্বমুখী দুটি তলে একটির আপাত বিনতি কোণ 60 ডিগ্রি হয়,
তবে অপরটির আপাত মিনতি কত হবে? ঠিক আছে, পারবা না? এখানে সব দেওয়া আছে, কিন্তু তোমার আছে এখানে যেটা দেওয়া আছে ডেল এর ভ্যালু দেওয়া আছে আর ডেল 1 দেওয়া আছে, তোমাকে ডেল 2 বের করতে হবে। সো এই সূত্র দিয়ে আমাকে ডেল 2 টা বের করতে হবে, ব্যাস সিম্পল এইসব। সো এটা যদি এমসিকিউ তে আসে, এটা এমসিকিউ তে আসবে আসলে, তাহলে একটু পারতে হবে। ওকে, আমরা আগাই। আমরা একদম শেষে চলে আসছি এই চ্যাপ্টারের। আমাদেরকে এটা নিয়ে অলরেডি আমরা অল্প বিস্তর আলোচনা করছি, সেটা হচ্ছে চুম্বকের আণবিক তত্ত্ব। এটা নিয়ে আমাদের একটু পড়তে হবে। এই আণবিক তত্ত্ব থেকে অনেকগুলো টার্ম আছে, তুমি এখন দেখবা যে ছোট ছোট অনেকগুলো টার্ম দেখবা যেগুলো তোমার এমসিকিউ তে আসবে, বা ক খ তে আসতে পারে, বা একটু বড় করে আসতে পারে, গ তে বা ঘ তেও আসতে পারে। তো অনেকগুলা টার্ম আসবে, তো সবগুলো একটা থেকে আরেকটা কিন্তু পার্থক্য করতে হবে, মানে মনে করতে পারো চ্যাপ্টারটা একটু বড় লাগতেছে কারণ আমরা অলরেডি এতগুলো জিনিস পড়ে আসলাম, আরো অনেকগুলো জিনিস সামনে পড়তে হবে, মানে টার্মের সাথে পরিচয় হতে হবে। তো পৃথিবীর ভূচুম্বক নিয়ে অনেকগুলো টার্ম ছিল, সেগুলো আমরা পড়ছি। তো আণবিক তত্ত্ব নিয়ে কয়েকটা টার্ম আসবে এখন। ওকে, সো প্রথম যেটা আমরা শুরু করতে পারি সেটা হলো এইভাবে, আমরা একটা চুম্বকের আণবিক তত্ত্ব নিয়ে আলোচনা করতেছি। তো আণবিক তত্ত্ব নিয়ে আলোচনা করা মানে হলো আমরা পরমাণু লেভেলে জিনিসগুলোকে নিয়ে যাব, যে সেখান থেকে কিভাবে চুম্বকত্বের বা চুম্বকের জিনিসগুলো সৃষ্টি হবে। ওকে, সো এটার জিনিসটা হচ্ছে এরকম, যে ধরে নাও যে একটা লোহা আছে আর একটা কাঠ আছে। তো লোহা এবং কাঠ দুইটার কিন্তু চুম্বক ধর্ম সেম না। তুমি যদি একটা চুম্বককে এই দুটার কাছাকাছি নিয়ে আসো, লোহাটা আকর্ষিত হবে কিন্তু তোমার কাঠটা আকর্ষিত হবে না। এটার ব্যাখ্যাটা কি, এটা কারণটা কি, সেটা আমরা চুম্বকের আণবিক তত্ত্বে ব্যাখ্যা দিব আর কি, যে কেন এটা এরকম হচ্ছে। তারপর হলো দেখবা যে কিছু কিছু পদার্থ আছে যেগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা, মানে একটা যদি ম্যাগনেট নিয়ে আসো তাহলে তুলনামূলক বেশি আকর্ষণ করতেছে বা বিকর্ষণও করতে পারে। আবার কিছু পদার্থ আছে কোনো আকর্ষণ বিকর্ষণই দেখাচ্ছে না। ওই যে তোমরা কেমিস্ট্রিতে পড়ছিলা প্যারাচুম্বক, ফেরোচুম্বক আর হচ্ছে ডায়াচুম্বক এর যে ধর্মটা, মানে পরমাণুর। তো সেটা আসলে এইখানে আমরা পার্টিকুলারলি এই জায়গাতে একটু ফিজিক্সের, মানে ইয়াতে দেখবো যে ফিজিক্সের রেসপেক্টে জিনিসগুলো কিরকম হয়, কাদেরকে আমরা প্যারাচুম্বক বলবো, ফেরোচুম্বক বলবো এবং কাদেরকে ডায়া চুম্বক বলবো। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখি যে পরমাণু লেভেলে কিভাবে চুম্বকত্বটা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি পড়ছি, এবং রিলেট করতে পারবা। যে ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা পরমাণু, যেটার কক্ষপথ একটা, ধরুন হাইড্রোজেন, এটা হাইড্রোজেন এর এর কক্ষপথ, ঠিক আছে, একটা ইলেকট্রন আছে। এখন কি, আচ্ছা একটু ওকে, তো হ্যাঁ, তো ধরো না এটা আমাদের একটা কক্ষপথ, হাইড্রোজেন পরমাণুরই কক্ষপথ ধরো। এখন এখানে এটা ওর নিউক্লিয়াস ধরো। তো ইলেকট্রনটা ধরো না যদি এইদিকে মুভ করে, এদিকে ঘূর্ণায়মান, তাহলে আমরা কি পড়ছি, যে ইলেকট্রনটা যদি এদিকে ঘূর্ণমান হয় তাহলে এখানে একটা ম্যাগনেটিক ডাইপোলের সৃষ্টি হয়, তাই না? ডাইপোল দেখছিলাম যে কি ডাইপোলটা কিভাবে সৃষ্টি হয়। এখানে তোমার আমরা যদি উল্টা দিকে কারেন্টের প্রবাহ ধরে নিতে পারি, যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে কারেন্ট তার উল্টা দিকে প্রবাহিত হবে, তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়। তো সেটার দিকটা বলতে পারো কি হবে, ক্রস নাকি ডট?
ঠিক আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে এটার দিকটা কি হবে, ক্রস নাকি ডট? এই যে উপরে, আমার কথা কি শোনা যায় না অর্ণব? কি রে? আচ্ছা, ওই যে উপরের চিত্রে দেখো, আমরা যদি ওটাকে একটা হাইড্রোজেন পরমাণু হিসেবে ট্রিট করি এবং সেখানে যদি ইলেকট্রনটা এদিকে মুভ করে, তাহলে আমরা কারেন্টটা ধরতে পারি যে কারেন্ট উল্টা দিকে মুভ করতেছে। তাহলে কেন্দ্রে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, সেটা কত বলতে পারবা? সেটা কত না, সেটা হচ্ছে দিকটা কোনটা, সেটা কি দিকটা ক্রস না? যে ক্লক ওয়াইজ গেলে ক্রস হবে, আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে কি হবে, ডট হবে। ডট হবে, ওকে। সো এইখান থেকে আসলে তার মানে এখানে দেখতেছো যে এখানে একটা কিন্তু ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হইতেছে। ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হওয়া মানে কি, এটা একটা ম্যাগনেট, তাই না? যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে মানে ওটা একটা মানে আমরা ম্যাগনেট হিসেবে ট্রিট করতে পারি। যে এটা আমরা বলতে পারি যে যেহেতু এটা ক্রস, তাহলে নিচের দিকে হচ্ছে, উপরের দিকটা হচ্ছে সাউথ আর নিচের দিকটা হচ্ছে নর্থ, তাই না? আর ঠিক বললাম কি? হ্যাঁ, ধরো আর কি, এইভাবে ধরতে পারো, মানে ম্যাগনেটিক ফিল্ড গুলো এইভাবে আসে, এইভাবে প্রবেশ করবে। আমরা তো বার ম্যাগনেটের সাথে এই জিনিসটা একটু তুলনা করছিলাম। তো আলটিমেটলি এখানে একটা ম্যাগনেটের মতো জিনিস আমরা হিসেবে এখানে ট্রিট করতে পারি এটাকে, যে একটা সিঙ্গেল একটা পরমাণু এখানে একটা ম্যাগনেট হয়ে আছে। এটার ক্ষেত্রে এরকম, এটার ক্ষেত্রে এরকম, ঠিক আছে। তাহলে এখন আমাদের যে অণু থাকে বা আমাদের যে একটা পদার্থ থাকে, সেখানে অনেকগুলো পরমাণু আছে। তো প্রত্যেকটা পরমাণুতে যদি এরকম করে একটা ম্যাগনেটের মতো আচরণ করা শুরু করে, তাহলে ওভারঅল আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড তো পাইতে পারি, তাই না? তো এই ওভারঅল ম্যাগনেটিক ফিল্ডের জন্য তো ওখানে একটা চুম্বকত্ব সৃষ্টি হবে, মানে ওটা একটা চুম্বকের মতো আকর্ষণ, মানে চুম্বকের মতো কি বলে, ধর্ম প্রদর্শন করবে। সো এইটাই আসলে আমরা বলতেছি চুম্বকের আণবিক তত্ত্ব আর কি। বুঝতে পারছি? আমরা যদি লিখি যে একটা, তোমার হচ্ছে পদার্থের অণুতে তো অনেকগুলা পরমাণু আছে, প্রত্যেকটা পরমাণুতে যদি এভাবে ফিল্ডের ম্যাগনেটিক ডাইপোলের সৃষ্টি হয়, ডাইপোল এর সৃষ্টি হয় বা ম্যাগনেটের সৃষ্টি হয়, মানে কি বলে, ফিল্ড তৈরি হয়, তাহলে আমরা যেহেতু অনেকগুলো পরমাণু আছে, প্রত্যেকটা পরমাণু যদি ওগুলো যোগ করা শুরু করে দিই, তাহলে আলটিমেটলি আমরা একটা লব্ধি আহ চুম্বক পাবো, চুম্বক ক্ষেত্র পাবো। তার মানে ওটা আসলে একটা ম্যাগনেটের মতো কাজ করতেছে। তো এখন কথা হলো যে তাহলে কিছু কিছু পদার্থ, যেমন ধরে নাও লোহার ক্ষেত্রে কি হয়, যে ওটা যদি আরেকটা লোহার সাথে নিয়ে যাই, তাহলে ওরা পরস্পর কিন্তু আকর্ষণ করবে না। কিন্তু যদি আরেকটা ম্যাগনেটের সাথে নিয়ে যায়, তাহলে তখন আকর্ষণ করবে। এরকম কেন হচ্ছে? ঠিক আছে, মানে যখন আমরা একটা চুম্বকের কথা বলি, তখন কিন্তু আসলে কি বলে, ওটা নর্থ পোল থাকে, সাউথ পোল থাকে, কিন্তু পদার্থের ক্ষেত্রে আমরা যেহেতু বললাম যে একটা লব্ধি চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তাহলে এটা আসলে আহ, নিজে থেকে কোনো কোনো চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে না। জিনিসটা যেটা বোঝাইতে যাচ্ছি, একটু লিখি দাঁড়াও। ধরো এইটা আমাদের একটা পদার্থ, এই পুরো এক পদার্থের একটা খণ্ড, এখানে অনেকগুলো পরমাণু আছে। তো প্রত্যেকটা পরমাণুতে কিন্তু ম্যাগনেটিক ডাইপোলের সৃষ্টি হবে, মানে এই যে এইভাবে, মানে ইলেকট্রন ঘূর্ণনের কারণে একটা ডাইপোলের সৃষ্টি হবে, যেটা আমরা গত 2 দিন আগে, মানে কত নম্বর লেকচার জানি পড়ছিলাম। তাহলে আমি যদি ওগুলাকে একটা ছোট ছোট চুম্বকের মতো ট্রিট করি, যেগুলো এক একটা ছোট ছোট চুম্বক, ঠিক আছে, এরকম ধর, মানে এটা একটা পরমাণু যেটা একটা বার ম্যাগনেটের মতো কাজ করতেছে আর কি। এই যে দেখলা তুমি এখানে সাউথ পোল নর্থ পোল, এখানে ম্যাগনেট তৈরি হচ্ছে। তো এরকম তাহলে অসংখ্য আমাদের কি থাকবে, এটা কপি করে নিয়ে আসি। ধরো এগুলো এক একটা পরমাণু, ঠিক আছে না? ওকে,
এরকম ধরলাম। যেটা হয় আসলে যে পরমাণুর লেভেলে এগুলো একটা ম্যাগনেট, আমরা দেখতেছি এগুলো এক একটা ম্যাগনেট, ঠিক আছে? কিন্তু যখন অনেকগুলা পরমাণু এইভাবে একসাথে এইভাবে থাকতেছে, ওদের যে ফিল্ড গুলা, ওগুলো ডিরেকশন গুলো কিন্তু সেম না। সবগুলোরই ফিল্ডের ডিরেকশন গুলো সেম। তুমি দেখো, ধরুন এটা যদি নর্থ পোল ধরো, এটা যদি সাউথ পোল ধরো, তাহলে আমরা নর্থ পোল থেকে সাউথ পোলে অনেকগুলো ফিল্ড আঁকাইতে পারি। তো সবার ক্ষেত্রে এই ফিল্ড গুলো এক না, ম্যাগনেটিক যে ডিরেকশন। সো আলটিমেটলি নেট যে ম্যাগনেট ফিল্ডটা আসতেছে, যদি আমি নেট হিসাব করি, বি নেট, সেটা জিরো আসবে, ঠিক আছে? অর্থাৎ সবগুলার যদি ছোট ছোট পরমাণুগুলোর যে ফিল্ডটা তৈরি হইতেছে, সেগুলোর ডিরেকশন গুলা যেহেতু বিক্ষিপ্ত ভাবে ছড়ানো আছে, মানে এই ইয়াটা কি বলে, পরমাণুগুলা এক একটা এক এক রকম ভাবে আছে, ফলে ওদের যে ফিল্ড গুলা, এগুলো সবগুলোর যোগফলটা আসবে শূন্য। ফলে একটা পদার্থ, মানে তুমি বাইরে থেকে যদি তাকাও, ওটার মধ্যে কোনো ম্যাগনেটাইজেশন বা ম্যাগনেটিক ফিল্ডে তুমি পাবা না, কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবা না। কিন্তু যদি হলো মানে আমরা যদি এটা কোনোভাবে একটা কাজ করতে পারি, এই বিক্ষিপ্ত যে ম্যাগনেটিক ফিল্ড গুলো আছে, ছোট ছোট ম্যাগনেটিক ফিল্ড গুলো আছে, এগুলো যদি একদিকে করে নিতে পারি, তাহলে কিন্তু তখন আবার ম্যাগনেটিক ফিল্ডের আমরা উপস্থিতি দেখতে পারবো, ঠিক আছে? সো আপাতত এইটুকুই পড়ি আমরা, যে কি হয় যে একটা পরমাণু একটা ম্যাগনেটিক ডাইপোল থাকে, সো সেই ডাইপোলের ডিরেকশন গুলা বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। এর ফলে আলটিমেটলি একটা পদার্থের মধ্যে নেট ম্যাগনেটিক ফিল্ড হয় জিরো। এইটুকু খালি আপাতত বুঝি, এরপরে এটা নিয়ে যে কাজগুলো আছে ওগুলো আমরা দেখব, ঠিক আছে? সো এগুলো কি হবে, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকবে, ফলে এই যে নেট যে ম্যাগনেটিকটা, সেটা তুমি জিরো পাবা। তুমি একটু বই খুলবা আজকে এই টপিকের, চুম্বকের আণবিক তত্ত্ব নিয়ে টপিকটা তুমি রিডিং পড়বা। আমি যেটা বলছি ওটার সাথে রিলেট করে যখন তুমি রিডিং পড়বে, তখন জিনিসগুলো তোমার কাছে স্পষ্ট হবে এবং তুমি আরো বেশি ভালোভাবে গুছায় বলতে পারবা, মানে যদি কতে বা খতে আসে। মানে মেইন জিনিসটা আমি বলে দিচ্ছি তোমাকে যে কি হচ্ছে এখানে, ঠিক আছে? ওকে। ডোমেইন তত্ত্ব। আচ্ছা, এই ডোমেইন তত্ত্ব বলতে কি বোঝাচ্ছে? মানে এটা হলো, আমরা দেখলাম কি যে আমাদের যে আহ, পরমাণুগুলোর যে ডাইপোলটা আছে, সেই ডাইপোল গুলো বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিটানো থাকে। তো কিছু পদার্থ আছে সেগুলোর ক্ষেত্রে কি হয় যে ডোমেইন মানে কি, ডোমেইন বলতে তুমি কি বোঝো? মানে ধরে নাও পুরো একটা এরিয়া আছে, হ্যাঁ, পুরো একটা এরিয়া আছে, এইটা কয়েকটা ডোমেইনে ভাগ করা আছে। অর্থাৎ এটা একটা পোর্শন, ওটা আরেকটা পোর্শন। তো ডোমেইন বলতে কোনো একটা পার্টিকুলার, কোন একটা এরিয়ার কোন একটা পোর্শন, এটা তুমি বাংলা ভাষায় তুমি যদি বলো। তো কি হয় যে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে আমরা ওদেরকে ডোমেইন, ওদের যে ম্যাগনেটিক ফিল্ড গুলা থাকে না পরমাণুগুলোর, সেগুলো আমরা ডোমেইনের মধ্যে ফেলতে পারি। কিরকম? যে আমি চিন্তা করতেছি যে আমার কাছে এরকম একটা পদার্থ আছে, তো এটা কয়েকটা ডোমেইনে বিভক্ত। কিসের ভিত্তিতে? ডোমেইন আমি যেটা বললাম যে এটা পুরো একটা এরিয়া, তো এটা অনেকগুলা অংশে বিভক্ত। যেমন ধরে নাও যে এরকম ভাবে আছে যে এটা একটা পোর্শন, তারপর হলো এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন ধরো, তারপর এটা একটা পোর্শন ধরো, এরকম। একটু ভালোভাবে আঁকাই। অর্ণব, কি হলো, বেরোছিলা? উম, তাহলে কি করব? আচ্ছা, আপাতত আজকেই, আচ্ছা আরেকটু পড়াই, একটু জিনিসগুলো আছে এগুলো পড়াই শেষ করে দিচ্ছি আজকে। আচ্ছা, তো কতদূর ছিলা তুমি?
হ্যাঁ। আচ্ছা, আমার কি মাইকে সমস্যা নাই, কিন্তু কারণ তুমি দেখতে তো পাচ্ছ তাই না? তো কি মাইকে সমস্যা হলো? দেখি তো একটু, মাইকটা একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা দেখো তো, এবার একটু মাইকটা চেঞ্জ করছি, এবারও কি কথাগুলো আগের মতো শোনা যাচ্ছে? মাঝে মাঝে ডিস্টার্ব হয় কেন তাহলে? আচ্ছা, ঠিক আছে, হুটহাট। আহ ওকে। তো কি হয়, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে ডোমেইন কিসের ভিত্তিতে ভাগ করতেছি আমরা অংশগুলা, যে এই ধরে নাও আমরা এই ডোমেনে আছি, এই ডোমেনের ক্ষেত্রে কি হবে, তোমার যে এখানকার যে ওই যে ডাইপোল গুলা সৃষ্টি হবে না এক একটা পরমাণু, সেগুলোর ডিরেকশন গুলো সব একদিকে, এই দিকে ধরো। আর এই ডোমেনের ক্ষেত্রে ডিরেকশন গুলো আবার এই দিকে, মানে ডাইপোল গুলোর ডিরেকশন গুলো। এই ডিরেকশন গুলো কিসের ডিরেকশন বুঝতে পারছো তো? ডাইপোল গুলোর ডিরেকশন। মানে এই পোর্শন, এতটুকু অঞ্চলে যে পরমাণু গুলো আছে না, ওদের সবারই ডাইপোল গুলো এই দিকেই আছে, একদিকে আছে আসলে। আর এই পোর্শনের জন্য ধরুন এইভাবে আছে। অর্থাৎ এক একটা ডোমেনে যে পরমাণুগুলো থাকবে, ওদের যে ডাইপোলের ডিরেকশনটা ওটা সেম থাকবে আর কি। এই ভিত্তিতে আমরা ডোমেইনে ভাগ ভাগ করছি। আচ্ছা, এর দুইটা কি সেম হয়ে গেল? ধরো সেমি। সো এটার ভিত্তিতে আমরা একটা পদার্থকে ভাগ করলাম, অনেকগুলো ডোমেইনে ভাগ করে নিছি। ওকে। সো এরকম হলো। আর এই এক একটা যেই ডোমেইন দেখতেছো, এগুলোর হচ্ছে যেই, এটা হচ্ছে এতটুকু অঞ্চলে থাকে, 10⁻⁻15 মিটার, এরকম কিছু একটা আছে, বই একটু পড়ে নি, এটা এতটুকু প্রশ্ন থাকবে। এগুলো এবার রিডিং করতে হবে কিন্তু, মানে আমি যা যা বলতেছি আজকে আজকে যদি তুমি একটু পরবর্তীতে বইটা খুলে একটু রিডিং পড়ো, তাহলে জিনিসগুলো ভালো বুঝতে পারবা। আচ্ছা, হলো, এরকম হলো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে আমি যদি এই পদার্থের উপর বাইরে থেকে একটা ফিল্ড দিই, ম্যাগনেটিক ফিল্ড দিই, বর্তমানে এই পদার্থে বি নেট জিরো, ঠিক আছে, এর মধ্যে কোনো ফিল্ড নাই, মানে নেট ম্যাগনেটিক ফিল্ড শূন্য, ঠিক আছে, মানে কোনো তড়িৎ ফ্লাক্স এখানে তুমি পাবা না, কারণ যদিও কোনো একটা পার্টিকুলার ডোমেইনে সব একদিকে আছে, কিন্তু ওভারঅল যদি চিন্তা করি, সে ওভারঅলটা জিরো আসবে এই ধরনের পদার্থের ক্ষেত্রে। তো এখন আমি কি করব, আমি যেটা করব, এই পদার্থে একটা বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দেব বাইরে থেকে। কিরকম ব্যাপারটা, ধরুন এইটা আমাদের পদার্থটা ছিল, আমি এটাকে বাইরে থেকে এই দিকে একটা ফিল্ড দিব, মানে বাইরে থেকে ফিল্ড দিচ্ছি। না, মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওকে নিয়ে যাব, মানে যে ফিল্ডের ডিরেকশনটা এরকম। এটা কি বুঝছো? এটা হচ্ছে ধরুন এটা নর্থ পোল কোন একটা ফিল্ডের, এটা একটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, হ্যাঁ। সো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড গুলো, এই লাল কালারের ম্যাগনেটিক ফিল্ড গুলো এদিকে যাচ্ছে, সেখানে আমি এই পদার্থটাকে উঠে এনে বসাই দিই। ও, নর্থ পোল থেকে ফিল্ড লাইন গুলো বের হবে না, পোল থেকে বের হয়ে সাউথ পোলে যা প্রবেশ করবে, ঠিক আছে না? এখান থেকে ফিল্ড লাইন গুলো বের হচ্ছে, এখান থেকে ফিল্ড লাইন গুলো বের হচ্ছে, এখান থেকে প্রবেশ করতেছে, এরকম আর কি। ওকে। তো এরকম হলো। এখন কি হবে, এখন ভিতরে যে ডাইপোল গুলো দেখতেছো না, ভিতরে ডাইপোল, এক একটা অ্যারো মানে এক একটা ডাইপোল, সেগুলো সব ওইদিকে ইনক্লাইন করবে, সবগুলো ওইদিকে ইনক্লাইন করবে, মানে যেদিকে আমি ফিল্ড দিছি সেদিকে। কেন ইনক্লাইন করবে?
তো ইনক্লাইন করার পর দেখতে হবে জিনিসটা এরকম, মানে এইটা আর এরকম থাকবে না। আমি যেহেতু ফিল্ড এখানে দিছি, প্রথমে এইভাবে ছিল বাম পাশের চিত্রটার মতো, এখন যেটা হবে, এখন কিন্তু আর ওভাবে থাকবে না, সবগুলো একদিকে হয়ে যাবে। মানে যদি আঁকাই সব, এটা কি বাদ দেওয়া যায় না? আচ্ছা দাও, বাদ দিয়ে দিলাম। এভাবে আছে। তো সবগুলো আগে এভাবে ছিল, কিন্তু প্রত্যেকটা ডোমেনের এবার যে ফিল্ড গুলা, সেগুলা ওই দিকে ইনক্লাইন হয়ে যাবে। এই, ঠিক আছে। তো এখন যখন এখানে সবগুলো একদিকে ইনক্লাইন হলো, ধরো, মানে এখন তুমি ভিতরটা চিন্তা করো, পদার্থটার উপর চিন্তা করো, তাহলে ওখানে কি এখন একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে না? এবার কি বি নেট শূন্য পাবা? এখানে কিন্তু এবার একটা বি তৈরি হবে, ঠিক আছে? এখানে কিন্তু একটা বি তৈরি হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড তুমি এখানে পাবা, কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড গুলো সব একদিকে। ফলে এই পদার্থটাই একটা ফিল্ড, মানে এর ভিতরে একটা ফিল্ড তৈরি করে রাখবে। সো আমি যদি বি নেট এটাকে ধরে নাও ইন্টারনাল বললাম, বি ইন্টারনাল, যেহেতু এখানে দুইটা ফিল্ড আমি ব্যবহার করতেছি, এটাকে বি ইন্টারনাল নাম দিলাম, যেটা পদার্থের, সেটা প্রথমে জিরো, বাট এখন এটা একটা মান থাকবে, বি ইন্টারনাল কি হবে, থাকবে। আর এইটা ধরো বি এক্সটার্নাল, মানে বাইরে থেকে যে ফিল্ড আমি প্রয়োগ করছি। এখানে দুইটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু একটা পদার্থের ভিতরে এই ডাইপোল গুলোর জন্য একটা ফিল্ড তৈরি হচ্ছে, আর বাইরে থেকে একটা ফিল্ড দিচ্ছে। তো প্রথমে কিন্তু এই পদার্থের ভিতরের জন্য ম্যাগনেটিক মুভমেন্ট গুলো যেগুলো ছিল, ওগুলো বিক্ষিপ্ত ভাবে ছড়ানো ছিল, কোনো ফিল্ড নাই। বাইরে থেকে দেওয়াতে কি হলো, সবগুলো অ্যালাইন্ড হয়ে গেছে। অ্যালাইন হওয়াতে ভিতরে এরা আবার একটা ফিল্ড তৈরি করে নিছে, ম্যাগনেটিক ফিল্ড বি ইন্টারনাল। তো এই বি ইন্টারনালটার ভ্যালু কত, এটা নিয়ে আমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে। বুঝাইতে পারছি এতটুকু? অর্ণব? হ্যাঁ, এখন কথা হলো যে এই যে ইন্টারনাল যে ফিল্ড তৈরি হলো, এটা কেন তৈরি হলো? ঠিক আছে, মানে কেন তৈরি হলো বলতে কি, এইগুলা সব একই দিকে কেন ইনক্লাইন করলো, মানে যেদিকে ফিল্ড দিছি সেদিকে কেন ইনক্লাইন করলো, কারণটা কি, এটা আমাদের জানতে হবে নিশ্চয়। এটা কারণটা আমাদেরকে বুঝতে হবে। সো এটা কারণটা বোঝাটা খুব ইজি। দেখো, দাঁড়াও একটু শুনে দাও। হুম, তো মানে আমরা যদি এই জিনিসগুলোকে, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, সো আমি হচ্ছে এই উপরের চিত্রটাকে যদি আমরা এভাবে ট্রিট করি আর কি, কিভাবে ট্রিট করব, এই যে ধরে নিচ্ছি যে এগুলো অনেকগুলো ছোট ছোট ম্যাগনেট এভাবে আছে। তো এগুলো কি হয়েছে, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো আছে। বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকার কারণে এখানে কি হচ্ছে, যে কোনো ম্যাগনেটিক ফিল্ড আমরা পাচ্ছি। কিন্তু যখন এই ম্যাগনেট গুলোকে, ধরুন আমরা ছোট ছোট একটা ম্যাগনেট হিসেবে ধরতেছি, এগুলো যখন একটা ফিল্ডের মধ্যে নিয়ে আসলাম, তো এগুলো কিন্তু পোলারিটির কারণে এগুলো কিন্তু সবগুলো একই দিকে অ্যালাইন হয়ে যাবে। এরকম যে এইটা তো আমাদের ম্যাগনেটিক ফিল্ড ছিল, এরকম।
এরকম না? তো কি হবে, এই ম্যাগনেট গুলা এগুলা একদিকে হয়ে যাবে। আমি চিত্রটা আগে শেষ করে নিই, তারপর তোমাকে ব্যাখ্যা করতেছি। এই তো ধরুন এটা হচ্ছে আমাদের নর্থ পোল ছিল, তাই না? আমার বাড়ি থেকে যে ফিল্ডটা দিছি এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। সো এই যে ছোট ছোট গুলা, এইটা ধরে নাও নর্থ পোল, এটা ধরে নাও সাউথ পোল। তাহলে সাউথ পোল গুলো এইদিকে থাকবে আর নর্থ পোল গুলো এরকম হয়ে যাবে, তুমি ম্যাগনেট হিসেবে যদি ট্রিট করো, তাই না? বাইরের যে ফিল্ডটা সেটার জন্য। তাহলে এই যে ফিল্ডের ডিরেকশন কি হয়, সাউথ থেকে নর্থে না? সাউথ থেকে নর্থে। তাহলে আমরা ভিতরে যদি এই ডিরেকশন গুলো আঁকি তাহলে এরকম হবে না? সাউথ থেকে নর্থে ভিতরে অ্যারো গুলো, এই এইটা এখানে হয়েছে আর কি উপরের চিত্রে। দেখো, বোঝা যাচ্ছে কি? রিলেট করতে পারতেছো? হুম। তার মানে এখানে দুইটা ফিল্ড কিন্তু, একটা কিসের জন্য? একটা হচ্ছে ভিতরে যে ডাইপোল গুলো হয়েছে ওগুলোর জন্য, বি ইন্টারনাল সৃষ্টি হয়েছে। আর একটা কি, ওই যে এক্সটার্নাল। তো এখন ধরে নাও ওভারঅল যদি আমি ম্যাগনেটিক ফিল্ড ধরি, মানে ওভারঅল, তাহলে সেটা কিন্তু এর দুটো যোগ হবে, বি এক্সটার্নাল এবং বি ইন্টারনাল। কারণ এখানে পুরা একটা এই অঞ্চলে ধরে নাও এখানে তুমি একটা কোনো পদার্থ রাখছো, যেটা কি হতে পারে, ম্যাগনেট দ্বারা আকর্ষণ বিকর্ষণ হতে পারে। এর উপরে এখন কিন্তু দুইটা ফিল্ড আসবে এই পদার্থটার উপর। একটা কি, ওই যে বাইরে এক্সটার্নালটা, আর আরেকটা এই এই যে তোমার এই যে পদার্থটা যেটা তুমি রাখছো সেটার জন্য একটা ফিল্ড তৈরি হয়ে থাকবে, ওটা বি ইন্টারনাল। তার মানে এই যে নতুন যে এখানে আমি পদার্থটা যদি প্লেস করি এই জায়গাটাতে, বা পার্টিকুলার এই জায়গাটা যদি আমি বি নির্ণয় করতে চাই, তাহলে এখানে দুইটার জন্য তুমি বি পাবা, একটা বি এক্সটার্নালের জন্য, একটা যে ওই বি ইন্টারনাল সৃষ্টি হলো সেটার জন্য। তো আমরা এটাকে আমরা বলবো আবিষ্ট চুম্বকায়ন, মানে চুম্বক আবেশ। ওকে, যে এখানে যে বিটা তৈরি হবে সেটা চুম্বক আবেশ। তো আজকে আমি এখান থেকে রেখে দিচ্ছি। তুমি আজকে তোমার যেটা কাজ হবে সেটা কি, চুম্বকের আণবিক তত্ত্ব যে তোমার ইয়াটা আছে, বইটা আছে ইসাকসের বইটা, ওটা বের করবা। বের করে ওটা একটা রিডিং দিবা, রিডিং পড়বা সবকিছু। তাহলে ওটা তুমি বুঝতে পারবা, মানে চুম্বক আণবিক তত্ত্বের আন্ডারে যে জিনিসগুলো লেখা থাকবে। ঠিক আছে? আর হচ্ছে বিনতি কোণ, বিদেশ ভূচুম্বকের যে ব্যাপারটা আছে, এগুলো একটু রিডিং পড়বা, কারণ এই পড়াগুলো একটু রিডিং বেশি, মানে একটু তোমাকে মুখস্থ টাইপ জিনিস বেশি করতে হবে। ওকে, এইটা আর কি। ম্যাথ একটু কম এগুলাতে, কিন্তু একটু ওই যে ইনফরমেশন টাইপ জিনিস, ফ্যাক্ট টাইপের জিনিস বেশি থাকে, সংজ্ঞা টঙ্গা আসে, সেগুলা পড়ে ফেলবা। তো আজকে এখান থেকে রাখতেছি, আজকে